বিকাল পর্যন্ত সবাই মিলে খুব মজা করলাম। তবে মিতুর মনটা একটু খারাপ, বেচারিকে না করা উচিত হয় নাই। তবে বিষয়টা এমন না যে তাকে আমার ভালো লাগে। ঘোরা শেষ করে বাসার সামনে এসে আমি বললাম, ঈশা তোরা যা, আমি একটু আসছি। ঈশা বলল, কেন ভাইয়া, কই যাবি? আমি বললাম, একটু দরকার আছে, তুই যা, আমি আসছি। ঈশা বলল, তাড়াতাড়ি আসিস। ঈশা বলল, বেশি দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস। আমি বললাম, আমাদের বাসার পাশে যে জিমটা ছিল ওইখানে গেলাম। মালিকের সাথে কথা বলে সব রেডি করলাম। আর ওনার পরিচিত একটা জায়গায় নাকি নিজেকে রক্ষা করার জন্য মায়ের শেখানো হয়, তাই আর সময় নষ্ট না করে সেখানে গিয়েও কথা বলে সব রেডি করলাম। এখন শুধু ম্যামের কাছ থেকে অনুমতি নিয়ে কাজে লেগে পড়ব। তবে টাকার সংখ্যাটা একটু বেশি, সমস্যা নেই, আগে নিজেকে পারফেক্ট হতে হবে, পরে অন্য সব। জীবনে কত টাকা যে ইনকাম করব তার কোনো হিসাব নাই। বাসায় এসে কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। কিন্তু এ কি, আম্মুর হাতে খুন্তি আর মিলির হাতে ঝাড়ু। আমি বললাম, এ কি আম্মু, তোমাদের হাতে এসব কেন? আম্মু বলল, এসব কেন তাই তো? এই বলে মিতু আর আম্মু উড়াধুরা আমাকে মারতে লাগলো। বাবা কি মারটাই না দিল। আস্তে আস্তে হেঁটে সোফায় বসলাম। আমি বললাম, আমাকে এভাবে মারতে পারলা তোমরা? আমি কি অপরাধ করেছি যে এভাবে মারলা? আম্মু বলল, কি করিস নাই তুই তাই বল। তোর নাকি বিয়ে ঠিক করা, তুই নাকি কয়েক মাস পর বিয়ে করবি, তা এগুলো আমাদের বললি না কেন? নিজে নিজে বিয়ে ঠিক করে ফেলেছিস, আমাদের বলার প্রয়োজনও মনে করলি না। আমি বললাম, আরে আম্মু, আগে তো আমার কথাটা শুনবে। ঈশা বলল, আম্মু ভাইয়ার কোনো কথা শুনো না, ও শুধু তোমাকে মিথ্যা বলবে। আমি বললাম, তুই চুপ কর। আম্মু বলল, এগুলো কি সত্যি বাবা, তোর বিয়ে ঠিক করা আছে? আমি বললাম, না আম্মু, সব মিথ্যা। এটা বলেছিলাম শুধু মিতুর হাত থেকে বাঁচার জন্য। তুমি জানো না মিতু কি পাগলামো করেছিল। আম্মু বলল, কেন, মিতু মেয়েটা তো ভালোই আছে, আমার তো খুব পছন্দ। আমি বললাম, আম্মু ওরা হলো বড়লোক বাবার মেয়ে, আর আমরা হলাম গরিব, আমাদের কি আছে এই শহরে? কিছুই তো নেই। ওদের সাথে কি আমাদের যায় বলো? ওর বাবা হয়তো ওদের মতোই বড়লোক কারো কাছে বিয়ে দিবে, সেখানে আমরা কি? আর বিশেষ করে আঙ্কেল আমাকে অনেক সাহায্য করেছে, তাই আমি তার সাথে প্রতারণা করতে চাই না। আম্মু বলল, এটা ঠিক বলেছিস। আমি বললাম, তোমার মেয়েও মিতুর সাথে জড়িত আছে, জিজ্ঞেস করো। আম্মু বলল, কি রে ঈশা, তাই নাকি? ঈশা বলল, এই দেখ, তুই মায়ের খাইছ দেখে আমার নামে মিথ্যা কথা বলবি না। তুই কি আমাকেও আম্মুর হাতে মায়ের খাওয়াবি নাকি? আমি বললাম, মিথ্যা কথা আমি বলি না, আর আমারও সময় আসবে, তখন আমিও দেখে নিব তোকে। ঈশা বলল, যা যা দেখে নিস, আমিও দেখবো তুই কি করতে পারিস। আম্মু বলল, এই চুপ করতো, শুধু ঝগড়া আর ঝগড়া। আমি বললাম, আমি কি বলেছি? তোমার মেয়েকে বলতে পারো না কিছু? আম্মু বলল, সব নাটের গুরু তো তুমি। আমি বললাম, ধুর, তোমাদের সাথে কথাই বলবো না, মা আর মেয়ে মিলে থাকো, আমি গেলাম। ঈশা বলল, আরে যা, তোর এই বাড়িতে জায়গা নাই। আমি মনের দুঃখে রুমে চলে আসলাম। আমার বাড়ি আমার সব, আর বলে নাকি আমার এই বাসায় জায়গা নাই। কেমনটা লাগে বলেন তো? রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা করে রেডি হয়ে ম্যামের বাসার দিকে যেতে লাগলাম। ম্যামের বাসার সামনে অনেক বডিগার্ড দাঁড়িয়ে আছে। ওরা আমাকে আগে থেকেই চিনে, তাই ভেতরে যেতে কোনো অসুবিধা হলো না। মারিয়া বলল, আজকে কই যাবি? সেদিন তো ফোনে আমাকে অনেক কিছু বলেছিস। আমি বললাম, ও মা, তুই কখন এলি? মারিয়া বলল, কিছুক্ষণ আগে। আমি বললাম, আচ্ছা ম্যাম কোথায়? মারিয়া বলল, ভেতরে বসে আছে। আমি বললাম, চল দেখি গিয়ে। মারিয়া বলল, চল। ভেতরে গিয়ে দেখি সবাই মিলে বসে আছে। তিশা ম্যাম বলল, রনি এসেছো তাহলে? আমি বললাম, জি ম্যাম। আঙ্কেল বললেন, তা বাবা তুমি কেমন আছো? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আপনি কেমন আছেন? আঙ্কেল বললেন, ভালো। তিশা ম্যাম বলল, আব্বু আর আম্মু তোমরা একটু ভেতরে যাও, আমার একটু কাজ আছে। আন্টি বললেন, আমরাও বসে থাকি না, ভেতরে গিয়ে কি করব বল? আমি বললাম, ম্যাম থাকুক, এতে কোনো সমস্যা নেই। তিশা ম্যাম বললেন, মারিয়া সব বডিগার্ডকে ভেতরে আসতে বলো। মারিয়া বলল, জি ম্যাম। এরপর মারিয়া সব বডিগার্ডকে ভেতরে নিয়ে আসে। আমি বললাম, ম্যাম রাইফেল আছে? তিশা ম্যাম বলল, আমার লাইসেন্স করা রাইফেল আছে। আমি বললাম, ম্যাম একটা তলোয়ার লাগবে। তিশা ম্যাম বলল, এইটা তো নাই। মারিয়া তুমি দোকান থেকে একটা কাটানা নিয়ে এসো। মারিয়া বলল, জি ম্যাম এখনই আনছি। আঙ্কেল বললেন, কি করতে চাইছিস মা? তিশা ম্যাম বলল, আব্বু তুমি কথা বলিও না, চুপ করে দেখতে থাকো। একটু পর মারিয়া চলে এলো। মারিয়া বলল, এই নেন। আমি বললাম, এখন তুমি দরজার কাছে গিয়ে দাঁড়াও, যাতে কেউ দৌড়ে পালাতে না পারে। ম্যামের সামনে তো আর তুই করে বলা যাবে না। আমি ছুরিটা হাতে নিয়ে দেখি একদম চিকচিক করছে। আমি ছুরিটা উল্টা করে, বডিগার্ড ছিল 8 জন, ওদের সবার শরীরে একটা টান দিলাম। আমি বললাম, এইটা কি, সবাই তো চিনো? ওরা বলল, জি স্যার, এইটা একটা তলোয়ার। আমি বললাম, ম্যাম গুলিটা দেন। তিশা ম্যাম বলল, এই নাও। আমি বললাম, এটা কি তাহলে? ওরা বলল, রাইফেল। আমি বললাম, আমাকে তোমরা চিনো? ওরা বলল, জি স্যার, আপনি ম্যামের জন্য কাজ করেন, এটা আজকে আমরা জানতে পারলাম। আমি বললাম, আচ্ছা ভালো, আমার একটা নাম আছে, সেটা তোমরা সবাই জানো? সবাই বলল, না স্যার জানি না। আমি বললাম, আমাকে সবাই রনি কসাই বলে ডাকে, কারণ কি জানো?
একজন বডিগার্ডের শরীরে তলোয়ারটা নাড়াতে নাড়াতে বললাম, আমি এই জিনিসটা দিয়ে তোমাকে কয় টুকরো করব কেউ বলতে পারবে না। আর আমি আজ পর্যন্ত অনেক মানুষকে এটা দিয়ে কুপিয়ে বস্তায় ঢুকিয়ে পানিতে ফেলে দিয়েছি, আজ পর্যন্ত কেউ বলতেও পারে নাই। একটু মিথ্যা কথা বললাম যাতে ওরা ভয় পায়। বুদ্ধি দিয়ে সব কাজ করতে হয়, বুঝলেন? ওরা সব কয়টা ভয়ে কাঁপতে লাগলো। আমি বললাম, তোমাদেরও আজকে এটা দিয়ে কাটবো, আর আজকে তোমরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। ওরা সবাই আমার পায়ে পড়ে গেল। স্যার, মাফ করে দেন, আমরা তো ম্যামের জন্য কাজ করি, আমাদের অপরাধ কি? আমি বললাম, সবাই দাঁড়াও, আমার কথার সঠিক উত্তর দিতে পারলে সবাই মাফ পাবে, আর যদি মিথ্যা কথা বলো একজনের কারণে সবাইকে মেরে ফেলবো। ওরা সবাই বলল, জি স্যার বলুন, আমরা সত্যি কথাই বলবো। আমি বললাম, মেয়রের জন্য এখানে কাজ করো কে? জানি তোমরা এখানে কেউ আছো যাকে মেয়র পাঠিয়েছে। হঠাৎ একজন বডিগার্ডের উপরে নজর গেল, সে কেমন কেমন জানি করছে। আমি ওর কাছে গিয়ে বললাম, কি সত্যি কথা বলবে নাকি আগে তোমাকে দিয়ে এই কাজটা করব? বেচারা সত্যি সত্যি ভয় পেয়ে বলতে লাগলো, বলছি স্যার, আমাকে মারবেন না। আমি আর ও, মানে ওর পাশের আরেকজনকে দেখিয়ে বলল, আমরা দুইজন মেয়রের জন্য কাজ করি। অন্য সব বডিগার্ড গুলো বলল, আমাদের সাথে থেকে তোমরা ম্যামের সাথে প্রতারণা করলে তোমাদের তো আজকে মেরেই ফেলবো। আমি বললাম, না, তোমাদের কিছুই করতে হবে না, আমি তোমাদের মারলে মারতে পারি, কিন্তু মারবো না, তবে আমার কথা তোমাদের মানতে হবে। ওরা দুইজন বলল, জি স্যার, আমরা সব মানতে রাজি। আমি বললাম, আজকে থেকে তোমরা দুইজন ওদের কথা শুনবা ঠিকই, তবে এখানে যা হয় সব মিথ্যা নিউজ দিবা, আর ওদের খোঁজ খবর সব আমাকে দিবা। যদি রাজি থাকো তাহলে বলো, না হলে ওদের দিয়ে কুত্তার মতো পিটিয়ে মারবো। ওরা বলল, জি স্যার, আমরা রাজি। আমি বললাম, তোমাদের বিশ্বাস করব কিভাবে? ওরা বলল, এখানের কোনো নিউজ যদি যায় তাহলে আমাদেরকে মেরে ফেলবেন, আমরা কথা দিচ্ছি আর কোনো প্রতারণা করব না। আমি বললাম, মনে থাকে যেন, এখন বাহিরে যাও। জি স্যার, এই বলেই সবাই চলে গেল। তিশা ম্যাম বলল, তুমি তো দেখি খুব চালাক, এত সহজে সব তথ্য নিয়ে নিলে ওদের কাছ থেকে, আর তুমি কি সত্যি মানুষ খুন করেছো? আমি বললাম, আরে ম্যাম, এসব তো ভয় দেখানোর জন্য বলা হয়েছে। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। তিশা ম্যামের দিকে আমি তাকিয়ে আছি, হাসিটা এত সুন্দর বলার বাহিরে। যখনই দেখি নতুন করে আবার ম্যামের প্রেমে পড়ি। আন্টি বললেন, বাবা তোমার নাম কি? আমি বললাম, জি আন্টি, আমার নাম মোহাম্মদ রেদওয়ান হাসান রনি, তবে সবাই রনি বলে ডাকে। আন্টি বললেন, সুন্দর একটা নাম। আন্টি বললেন, মারিয়া এইদিকে আসো তো। মারিয়া আন্টির কথা মতো চলে এলো দরজার কাছ থেকে। আন্টি বললেন, আজকে আমার মেয়েকে দেখতে আসবে, তোমরা দুইজন মিলে বাসাটা একটু সুন্দর করে সাজাও, বাহির থেকে লোক আসবে বাসাটা সাজাতে, তোমরা দুইজন শুধু দেখিয়ে দিবে। বিশ্বাস করেন রাসেল ভাই, এই কথাটা শুনে আমার বুকের ভেতর ধুপধুপ করছে, মনে হচ্ছে যেন কলিজাটা একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। কেন ম্যামের উপরে আমি ক্রাশ খাইলাম? হ্যাঁ, এমনটাই তো হওয়ার ছিল। আমার পছন্দের মানুষ অন্য মানুষের কাছে চলে যাবে, আর আমি কিছুই করতে পারবো না। কেনই বা আমি ওনার ওপরেই ক্রাশ খেলাম? আমার মনে এক বিশাল ঝড় শুরু হচ্ছে মনে হলো। মনটা চাইতেছে খুব করে কান্না করতে, কিন্তু পারবো না, এখানে অনেকেই আছে, এজন্য জেনে শুনে কারো উপরে ক্রাশ খেতে নেই, না হলে আমার মতো আপন মানুষ অন্য কেউ নিয়ে চলে যাবে। আমি কষ্টের মুখে দাঁড়িয়ে আছি, আজকে বুঝতে পারছি কষ্ট কাকে বলে। বুক ফেটে কান্না আসছে। কেন আমি ওনাকে পছন্দ করলাম? না হলে আজকে এই দিন আমাকে দেখতে হতো না। দোষটা তো আমারই, আমি কেন ওনার উপরে ক্রাশ খেতে গেলাম? মারিয়া বলল, ওই রনি, তোর কি হয়েছে? কোথায় হারিয়ে গেলি? আমি বললাম, না কিছু হয় নাই। আর আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি আর মারিয়া সব সামলে নিব। আন্টি বললেন, যাক বাবা, তাহলে একটু ভরসা পেলাম। তোমরা জানো তো বাবা, আমার একটাই মেয়ে, আর এই মেয়ের পেছনে কত যে শত্রু রয়েছে তার কোনো হিসাব নেই। আমি বললাম, আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের রেখে আপনার মেয়েকে মারবে এমন কোনো বুকের পাটা আজ পর্যন্ত কারো হয় নাই। আন্টি বললেন, তোমরা দুজনেই খুব ভালো। আমি বললাম, ধন্যবাদ আন্টি। আন্টি উপরে চলে গেল। তবে একটা বিষয় খেয়াল করলাম, তিশা ম্যাম আর আঙ্কেলের মন খারাপ। তিশা ম্যাম তো কোনো কথাই বলছে না, একদম চুপ মেরে কি জানি চিন্তা করছে। যাকে আমার কি, বড়লোকদের কারবার বড়লোকেরাই জানে, এর মাঝে আমরা না গেলেই ভালো হয়। হয়তো আমি তিশা ম্যামের প্রেমে পড়েছি, সমস্যা কি, দূর থেকে আমি ভালোবেসে যাব। এটাকে সবাই বলে একতরফা প্রেম। তিশা ম্যামের প্রতি আমার প্রেম একটুও কম নেই, অনেক ভালোবাসি ম্যামকে, তবে মুখ ফুটে কখনো হয়তো বলা হবে না। নিয়তির খেলা বড়ই কঠিন, কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়। মারিয়া বলল, ওই তো সাজানোর লোকগুলো এসে গেছে। রনি চল, আগে ওপরটা সাজাই। আমি হাসি মুখে বললাম, চল। আমার ভেতরটা মনে হচ্ছে যেন পুরে সারখার হয়ে যাচ্ছে। কাজ করছি আর এসব চিন্তা করছি। মারিয়া বলল, কি রে রনি, তুই একটু পর পর কি সব চিন্তা করিস? আমি বললাম, কিছু না, আমি আবার কি চিন্তা করব? মারিয়া বলল, আমি খেয়াল করছি, কখনো তোর মন খারাপ, আবার কখনো কি জানি একা একা চিন্তা করিস। আমি বললাম, আমার বিষয় নিয়ে তোকে চিন্তা করতে হবে না, এসব বাদ দে, এখন বল তোর অবস্থা কেমন? মারিয়া বলল, আমার আবার অবস্থা, আমি তো সবসময়ই ভালো থাকি। আমি বললাম, তা প্রেম টেম করিস না?
মারিয়া বলল, তোর কাছে বলা যাবে না। আমি বললাম, বলবি কেন? বড়লোক মানুষ তোরা, আমরা তো গরিব। মারিয়া বলল, এই কথাটা বললি কেন? আমি বললাম, তো কি বলবো, তুই তো আমার কাছে কিছুই বলিস না। মারিয়া বলল, মাঝে মাঝে মনটা কয় তোরে পিটিয়ে হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে দেই। আমি বললাম, আচ্ছা এসব বাদ দিয়ে এখন সত্যি করে বল, তুই প্রেম করিস কি না? মারিয়া বলল, বলমু? আমি বললাম, বল। আমি আবার কার কাছে বলবো? আমার তো আবার এই শহরে তেমন কেউ আপন মানুষ নেই যাকে বিশ্বাস করতে পারি। মারিয়া বলল, তাহলে শোন, আমি আমার মামাতো ভাইয়ের সাথে প্রেম করি। আমি বললাম, ছি, তোদের মতো মেয়েদের জন্য আজকে দেশটা নষ্ট হচ্ছে। মারিয়া বলল, কি বললি? আমি বললাম, তো কি বলবো, তোরা শুধু মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই এদেরকেই চোখে দেখিস, আর আমাদের মতো ছেলেরা একটা মেয়ের অভাবে প্রেম করতে পারি না। আচ্ছা, আমার মতো ছেলেদের তোর কি নজরে পড়ে না? মারিয়া হেসে বলল, বনের সিংহ রেখে কুকুরকে নজরে পড়ে কারো? আমি বললাম, আমাকে কুকুর বললি? মারিয়া বলল, তোর যদি মনে হয় তাহলে মনে কর বলেছি। আমি বললাম, কুত্তার লেজ কখনো সোজা হবে না, মনে আছে এই কথাটা তুই বলেছিলি, তেমনি তোর লেজ কখনো সোজা হবে না। মারিয়া বলল, মায়ের তো তুই ভালো করে খাস নাই সারা। আমি বললাম, কালো পেতনি কোথাকার। মারিয়া বলল, কি আমি কালো? আমি বললাম, যদি মনে করিস তোকে বলেছি তাহলে তাই মনে কর। মারিয়া বলল, আমার কথা আমাকেই ফিরিয়ে দেস? আমার প্রেমিক কি বলে জানিস? বলে আমি নাকি বিশ্ব সুন্দরী। আমি বললাম, যেই না চেহারা কালাকুত্তা দেয় না পাহারা, আবার সে নাকি বিশ্ব সুন্দরী। তুই এটা জানিস না প্রেমে মানুষ অন্ধ হয়ে এসব বলে? মারিয়া বলল, দেখ এখন কিন্তু ভালো হবে না। আমি বললাম, তা কবে বিয়ে করবি তোরা? মারিয়া বলল, তোকে বলবো কেন? আমি বললাম, বলবি কেন, তোরা হলি বড়লোক মানুষ। মারিয়া বলল, আমি কখন বলেছি আমরা বড়লোক? আমি বললাম, বড়লোক মানুষ কি বলে আমরা বড়লোক মানুষ? মারিয়া বলল, ভাই তোর সাথে কথা বলে আমার মুখ নষ্ট করতে পারবো না। আমি বললাম, বলবি কেন, তোরা হলি বড়লোক মানুষ। মারিয়া এবার রেগে বলল, দেখ এখন কিন্তু ভালো হবে না। আমি বললাম, ভালো আর হবে কি, তোরা হলি বড়লোক মানুষ। মারিয়া বলল, দেখ আমার কিন্তু এখন সত্যি সত্যি রাগ উঠছে। আমি বললাম, রাগ তো তোদেরই হবে, তোরা হলি বড়লোক মানুষ। মনে মনে হাসতে লাগলাম, আসলে মারিয়ার সাথে ফাজলামো করতে খুব ভালো লাগছে। মারিয়া বলল, ভাই তোর পায়ে পড়ি, এসব বলা বন্ধ কর। আমি বললাম, তোরা তো পায়েই পড়বি, তোরা হলি। মারিয়া বলল, বড়লোক মানুষ হয়েছে এবার? আমি বললাম, হবেই তো, তোরা হলি বড়লোক মানুষ। মারিয়া বলল, আজকে শালা তোরে খাইছি, তোর বড়লোক মানুষ তোর পেছন দিয়ে ভরে দিব না, এখানে আর থাকা যাবে না। মারিয়া খুব রেগে গেছে, দিলাম এক দৌড়। মারিয়া আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে কখন যে ম্যামের রুমের সামনে এসে গেছি বলতে পারি না। ম্যাম মাত্রই রুম থেকে বের হয়েছে, অমনি আমি ম্যামকে জড়িয়ে ধরে নিচে পড়ে গেলাম। তিশা ম্যাম আমার নিচে আর আমি উপরে। ম্যামকে অনেক সুন্দর লাগছে আজকে, কোনো সাজগোজ ছাড়াই অনেকটাই সুন্দর লাগছে। মনটা চাইছে সারা জীবন এভাবেই জড়িয়ে থাকি। প্রিয়জনকে জড়িয়ে ধরার মজাই আলাদা, মনে হচ্ছে যেন এত শান্তি আমি আর কোথাও খুঁজে পাবো না। ম্যাম এতই সুন্দর, মনে হচ্ছে যেন আমার চোখগুলো সত্যি সত্যি পুড়ে যাচ্ছে। আর তিশা ম্যামের শরীরের এত সুন্দর একটা পারফিউমের ঘ্রাণ, সেটা তো আমাকে আরো পাগল বানিয়ে দিচ্ছে। মনে হয় যেন ম্যামকে নিয়ে অচেনা দূর কোথাও চলে যাই, যেখানে তিশা ম্যাম আর আমি থাকবো, আর কেউ না, সেখানে শুধু শান্তি আর শান্তি। ইস, এমন যদি হতো, আমি আর কিছুই চাইতাম না জীবনে, শুধু ম্যামকেই চাই, আর কিছু লাগবে না জীবনে। না, একই চিন্তা করছি আমি কই আর ম্যাম কই? কোনোদিনও এসব হবে না। তাড়াতাড়ি ম্যামের উপর থেকে উঠে গেলাম, ম্যামও উঠে গেল। আমি মাথা নিচু করে বললাম, সরি ম্যাম, আসলে আমি দেখতে পারি নাই। তিশা ম্যাম কিছু না বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি বললাম, তোর জন্য এমন হয়েছে, কেন আমাকে দৌড়ানি দিলি বল? মারিয়া বলল, আমার জন্য সব হয়েছে, আর তুমি কি করলা, সরাসরি ম্যামের উপরে পড়ে গেলা। আমি বললাম, আরে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, কি করব বল? মারিয়া বলল, তাই বলে তুই ম্যামের উপরে পড়বি? এখন ম্যাম কি ভাববে? আমি বললাম, যা হবার তা তো হবেই, কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, ম্যামের মন খারাপ কেন? মারিয়া বলল, এইদিকে আয়, একটু দূরে গিয়ে বলছি। আমি বললাম, বল, কি হয়েছে ম্যামের? মারিয়া বলল, ম্যাম এই বিয়ে করতে রাজি না। আমি একটু অবাক হয়ে বললাম, সত্যি? মারিয়া বলল, সত্যি বলছি। এটা শুনে আমি তো অনেক খুশি। আমার খুশি দেখে কে? মারিয়া, তুই আমাকে কি শোনালি? আমার তো নাচতে ইচ্ছে করছে, চল দুইজনে মিলে একটু নাচি। মারিয়া বলল, জুতা দিয়ে থোতা ভেঙে ফেলবো শালা, এইদিকে ম্যামের মন খারাপ আর তুই আসছস নাচতে? আচ্ছা তুই এত খুশি কোন কারণে বলতো শুনি? আমি বললাম, এসব শুনে তোর লাভ নাই। আর ম্যাম তাহলে এই বিয়ে করতে চাইছে না কেন? মারিয়া বলল, ম্যামের মা আর ম্যামের খালা দুজন মিলে এই বিয়ে ঠিক করেছে, আর ছেলেটা একটু বোকা বোকা টাইপের, এজন্য ম্যামের পছন্দ না। আর ম্যামকে শর্ত দেওয়া হয়েছে, ম্যাম যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে ম্যামের মা আত্মহত্যা করবে। আমি বললাম, তুই এসব শুনলি কি করে? মারিয়া বলল, আমি ম্যামের সব খবর জানি, আর কিভাবে জানি এসব তোর জেনে লাভ নেই। আমি বললাম, তাহলে আঙ্কেলও কি এই বিয়েতে রাজি না? মারিয়া বলল, না, উনি এই বিয়েতে রাজি না, ওনার নাকি কোনো ছেলে আগে থেকেই পছন্দ, কিন্তু আন্টির কারণে উনি মুখ খুললেন না। আমি বললাম, বুঝলাম, তার মানে এই বিয়ে হবেই। মারিয়া বলল, হয়তো। আমার মনটা আবারও খারাপ হয়ে গেল, ভাবছিলাম হয়তো বিয়েটা ভেঙে যাবে, কিন্তু তা মনে হয় না যে হবে। আমার কপালটাই খারাপ, না হলে আমার সাথেই কেন এমন হয়? হঠাৎ কোথায় থেকে আন্টি
আন্টি এসে বলল, সব গোছানো শেষ নাকি? আমি বললাম, জি আন্টি, সব গোছানো শেষ। আন্টি বললেন, ওরা আসছে বাবা, তুমি ওই রুমে গিয়ে দেখো নতুন কাপড় পাবে, যাও পরে রেডি হয়ে নাও। কথাটা আমাকে উদ্দেশ্য করে বলল, আর মারিয়া তুমি আমার সাথে আসো।